শুভ বিকেল। আজ 27শে জুন 2026, 13ই আষাঢ় 1433 শনিবার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলা একাডেমি আজ আয়োজন করেছে দিনব্যাপী সেমিনার সিরিজের অংশ হিসেবে এখন অনুষ্ঠিত হচ্ছে শিশু সাহিত্যিক ফয়েজ আহমদ স্মরণে আলোচনা অনুষ্ঠান। এই মিলনায়তন এবং মিলনায়তনের বাইরে বাংলা একাডেমির ফেসবুক পেজে যারা যুক্ত হয়ে এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের সবাইকে বাংলা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাই। আজকের অনুষ্ঠানে ফয়েজ আহমদের ছড়া শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক, গবেষক, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদ। প্রবন্ধের উপর আলোচনা করবেন সাহিত্যিক ও গবেষক অধ্যাপক খালেদ হুসাইন। অনুষ্ঠানে সভাপ্রদানের দায়িত্ব প্রদান করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আমি এখন আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি, প্রবন্ধকার, আলোচককে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। অনুমতি ক্রমে শুরু করছি মূল অনুষ্ঠান। ফয়েজ আহমদের ছড়া শীর্ষক প্রবন্ধ উপস্থাপনের জন্য অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহেদকে বিনীত অনুরোধ করছি। আজকের এই আয়োজনের সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন স্যাররা তরুণ শিক্ষক। স্যার আমাকে ক্লাসে পড়িয়েছেন এবং টিউটোরিয়ালও নিয়েছেন। আমি অত্যন্ত আনন্দিত যে তার সভাপতি আমি ফয়েজ আমাদের ছড়া সম্পর্কে বলছি। আমার সঙ্গে সভা আলোচক হিসেবে আছেন অধ্যাপক খালিদ হোসেন। আমি অনেকদিন বড় কোনো লেখা লিখতে পারি না। প্রীতিবাজার মহাপরিচালক যখন বললেন যে একটা লিখতে, আমি প্রথম নিষেধ করেছিলাম। তারপর বললো যে লিখলে ভালো হয়, তখন লিখেছি। এর সকল প্রশংসা এবং নিন্দা মহাপরিচালকের প্রাপ্য। আমাকে বইপত্র দিয়ে মহাপরিচালক অফিসে বসি পিয়াস মজিদ এবং সংকলন বিভাগের কুতুবালা বইপত্র জোগাড় করে দিয়েছিল। না হলে এই লেখা আবার বই জোগাড় করে লেখা সম্ভব হতো না। দুঃখের বিষয় যে আমাদের কোনো লাইব্রেরিতেই বড় গ্রন্থাগার যেগুলি ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা বাংলা একাডেমির কোনো লাইব্রেরিতেই এই ফয়েজ আমাদের সবগুলি বই একসাথে বোঝানো। যদিও এই প্রকাশনা খুব বেশি দিনের পুরনো না, গত 50-60 বছরের মধ্যে অধিকাংশ শুরু হয়ে গেছে। আমি ফয়েজ আমাদের উপর একটা লিখেছি, লিখতে লিখতে একটু বড়ই হয়েছে। মহাপরিচালক আমাকে সতর্ক করেছেন 8 ঘন্টার বেশি যাতে পার না হই। আমি তার আদেশ পালনের চেষ্টা করবো। 2-4 মিনিট যদি বেশি লাগতে পারে। আমি লেখাটা ওইভাবে পড়বো না, আমি কিছু কিছু অংশ মুখে বলে কিছু অংশ পড়বো। আমি যেখান থেকে শুরু করেছি সেটা হচ্ছে ফয়েজ আহমদ যখন ছড়ার জগতে আসেন। প্রথম লেখা ছাপা হয়েছে তার 1944-এ, কিন্তু 1950-এর পর থেকে নিয়মিতভাবে লিখছে। তখন বাংলা ছড়ার বয়স 100 বছরের বেশি বেড়ে গেছে। আমি ছড়া নিয়ে নানা সময় টুকটাক কিছু কাজ করার চেষ্টা করেছি। তাতে আমার বিবেচনায় আধুনিক বাংলা সাহিত্যের প্রথম ছড়াকার হচ্ছে ঈশ্বর, এবং তিনি বেশ কিছু ছড়া লিখেছিলেন। আমার মনে হয় যে সেই ছড়ার কিছু কিছু এখনো আমরা অতিক্রম করতে পারি। কিন্তু ঈশ্বরগুপ্তের পরে ছড়ার জগতে একটা বড় রকমের প্রতিবন্ধকতা দেখা দেয়। তার কারণ হচ্ছে নতুন করে বাংলা গদ্য লেখানোর যে চেষ্টা করা হয়, ফৌটুলিয়াম, তারপরে ব্রাহ্মণ রায় খানিকটা, এমনকি বিদ্যাসাগর, তারা সংস্কৃত এবং ফার্সির মধ্যে টানাটানি করতে গিয়ে বাংলা গদ্যের একটা কৃত্রিম আবরণ তৈরি করে ফেলেন বলে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়েছে। কারণ আমি পরীক্ষা করে দেখেছি, এমনকি যদি ভারতচন্দ্রের কবিতাকে আমি গদ্যের মতো করে লিখি অথবা কৃষ্ণ কীর্তনকেও আমি গদ্যের মতো করে লিখি, তাতে যত সহজে বোঝা যায় ফৌটুলিয়াম পড়ে, এমনকি বিদ্যাসাগর পড়ে, তার অনেক গুণ আছে, কিন্তু এই সরলতা ছিল।
এই যে একটা কঠিন আবরণে কৃত্রিমতায় আক্রান্ত হলো, এটা ছাপ পড়েছিল পদ্মে। আমরা যদি তুলনা করি যে ভারতচন্দ্রের পদ্ম পড়ে আমরা বুঝতে পারছি মধুসূদন পড়তে কেন অভিধান লাগছে। আমার নিজের বিবেচনা ওই যে পদ্মের উপর যে একটা আবরণ পড়লো, সেটা পদ্মকেও খানিকটা ক্ষতিগ্রস্ত করেছে। এবং এই আবরণ ভেঙেছে আমার হিসাবে তার নাম হচ্ছে যোগেন্দ্রনাথ সরকার। কারণ এর আগের যে ভাষা, মধুসূদনের যুগের যে ভাষা, সেই ভাষায় ছড়া লেখা সম্ভব না, সেটা দিয়ে ছড়া লেখা যাবে না। যোগেন্দ্রনাথ সরকার ঈশ্বর গুপ্তের প্রায় 40 বছর পরে অনেকগুলি শিশু পাঠ্য বই লিখলেন, বর্ণ পরিচয় বই লিখলেন। সেগুলির বেশিরভাগই 1994-95 থেকে 4-5 বছরের মধ্যে লেখা। এবং এর 20 বছর পরে তিনি যখন হিবিজিবি লিখলেন, তখন মোটামুটিভাবে ধরা যেত বাংলা ছড়া আবার পুরনো একটা সরলতা, সজীবতার মধ্যে ফিরে আসত। তারপরে সুকুমার রায়ের কথা বলবো। তিনি বাংলা ছড়াকে একটা বয়স্ক পাঠ্য করলেন, সাবালক করলেন বলা যেতে পারে। এবং রবীন্দ্রনাথ যখন তার একেবারে শেষ বয়সে, মৃত্যুর 5 বছর আগে থেকে পরপর 3টি বই, এবং আমরা যদি তার জীবনে চিত্রটি দেখি, তখন তিনি যা বলতেন লিখতেন, ছড়াতে তার একটা প্রাধান্য ছিল। সেটার ফলে যেটা হলো, রবীন্দ্রনাথ নিন্দিত হলেন। অনেকে বললেন যে শেষ বয়সে এসে কবি এসব কি করছেন, কিন্তু ছড়া একটা কুলীনত্ব প্রাপ্ত হল যে রবীন্দ্রনাথ তো ছড়া নিয়ে বই লিখছেন। তারপর অনন্ত শঙ্কর রায়ের কথা 40-এর দশকে আমরা যারা ছড়ার সাথে পরিচয় আছে তারা সকলেই জানে। এরকম একটা অবস্থাতে দেশ বিভাগ হলো, এবং কলকাতা কেন্দ্রিক যে সাহিত্য চর্চা ছিল তার খানিকটা ঢাকাতে আসলো। পত্রপত্রিকা, সাময়িকী, লেখক এরা আসলেন। তাইলে আমরা ধরতে পারি যে ফয়েজ আহমদ যখন ছড়া লিখতে শুরু করছেন নিয়মিতভাবে, তার আগে অন্তত 100 বছরের ছড়ার একটা জগৎ, একটা বিরতি দিয়ে তিনি তারকে বলা যেতে পারে যে তাকে সামনে নিয়ে যাওয়ার জন্য নামছেন। 50-এর দশকে যদি আমরা তাকাই, তাহলে দেখবো যে এখানে কবিরা ছড়া লিখছেন। জসিমউদ্দিন, সুবিয়া কামাল, আহসান হাবিব, সৈয়দ আলী আহসান, এরা সকলে, বন্দিয়ারি মিয়া, গোলাম মুস্তফা, সকলেই ছড়া লেখার চেষ্টা করছেন। কিন্তু 4জন ছড়াকারকে সেখান থেকে আলাদা করে চেনা যায়। তার জন্য সবচেয়ে পুরনো হচ্ছে কবি হাবিবুর রহমান, তারপরে হচ্ছেন রহমানুজ্জামান খান, তারপরে হচ্ছেন আতাউর রহমান, এবং তারপরে ফয়েজ আহমদ। আমার বিবেচনায় 50-এর দশক থেকে আমাদের এখানে যে ধারাবাহিকভাবে ছড়া লেখা, এটা এই 4জনই শুরু করেছে। ফয়েজ আহমদ 7 দশক, 70 বছরের বেশি সময় ধরে ছড়া লিখেছে। কিন্তু ফয়েজ আহমদের জীবনের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখবো যে তার মধ্যে একাধিক সত্তা কাজ করেছে। লেখক হিসেবে তো বটেই, সাংবাদিক হিসেবে প্রথিতযশা ছিলেন, প্রচুর রিপোর্টিং করেছেন, কলাম লিখেছেন। আবার রাজনীতি, সমাজ, সংস্কৃতি সেই 50-এর দশকের শেষ দিক থেকে আইয়ুব খানের আমলে গ্রেপ্তার হলেন, সেখান থেকে শুরু করে একেবারে 90-এর দশকে গণতান্ত্রিক আন্দোলনে যখন শেখ হাসিনা এবং খালেদা জিয়ার বৈঠক হচ্ছে না, সেই বৈঠকের ব্যবস্থা অন্যতম উদ্যোক্তা ছিলেন ফয়েজ আহমদ। কারণ তার একটা রাজনৈতিক সক্রিয়তা, এটা আমরা সবসময় দেখি। এখন আজকের আলোচনায় আমরা শুধু তার ছড়া নিয়ে আলোচনা করব। এরকম একটা প্রশ্ন আসতে পারে যে শুধু ছড়া নিয়ে তা, কারণ সবটা নিয়ে আলোচনা করার মতো সামর্থ্য আমার নেই, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সবটা নিয়ে একটা আলোচনাতে আলাদা থাকে। এই কারণে তো এখন তিনি ছড়া লেখক হিসেবে কতটা পরিচিত ছিলেন, 3 জনের সাক্ষ্য আমি নিই। একজন হয়তো মোস্তফাজুল ইসলাম, তিনি বলছেন যে সমবয়সী, প্রায় ফয়েজ আহমদের মধ্যে কাছাকাছি বয়সে, বলছেন যে ফয়েজ 50-এর দশক থেকেই ছড়াকার হিসেবে পরিচিত ছিল। আরেকজন হচ্ছেন আব্দুল গফার চৌধুরী, বলছেন যে আমরা তাকে চিনতাম সাংবাদিক হিসাবে, কিন্তু মানুষ তাকে চিনত ছড়া লেখার জন্য। আরেকজন হচ্ছে কামাল লোহানী, একসাথে জেলে ছিলেন, একসাথে কাজ করতেন। তিনি এর একটা ব্যাখ্যা দিয়েছেন, বলছেন যে এখন যেমন সম্পাদক, সাংবাদিকরা নিজেদের অনেক প্রচার করে, মানে শুধু সংবাদ জানে না, সাংবাদিকদেরও আমরা চিনি, সম্পাদকদের আমরা চিনি, নানা আচার অনুষ্ঠান নিজের নাম। বছর তখনকার দিনে পত্রিকাতে শুধুমাত্র সম্পাদক ছাড়া আর কারো নাম ছাপা হতো না। সুতরাং ফয়েজ আহমদ লিখছেন না কে লিখছেন এটা জানার কোনো উপায় ছিল না।
সাংবাদিকদের ওইভাবে চিন্তা না। কিন্তু ফয়েজ আহমদ ছড়া লিখছেন, ছড়াতে তো তার নাম ছাপা হচ্ছে, সেটা সবাই চিন্তা। ফয়েজ আহমদ নিজের কথায় বলছেন, আমি 2-3টা ছোট ছোট করে পড়া শোনাচ্ছি। 2008 সালে যখন শত ছড়ায় একটা ছোট ভূমিকা, ওনার কিন্তু পুরোনো বইগুলিতে কোনো ভূমিকা নেই, ছড়ার বইতে সাধারণত ভূমিকা থাকে ওনার, কিন্তু পরে যখন নানা রকমের সংকলন বেরোচ্ছেন ধরেছি, সেগুলোর মধ্যে ছিল একটাতে বলছেন, আমি আমার সাহিত্য জীবনে ছড়া গ্রহণ করেছি, জীবনের অধিকাংশ সময় এই ছড়া সাহিত্য রচনায় আমার কর্মজীবন অতিবাহিত হয়েছে, পাঠকরা আমাকে সেভাবেই চেনেন। আরেক জায়গায় বলছেন, আমার সাহিত্য জগৎ ছড়া প্রিয় বন্ধনের বাইরে যেতে পারে, যাই লিখি না কেন ছড়া সর্বদা আমাকে আচ্ছন্ন করেছে। এই ছড়া লেখক এক জায়গায় তার বিবরণ দিয়েছেন, প্রথম ছড়া কিভাবে সার্থক। উনি এরকম ঢাকার বিক্রমপুরের দিকের মানুষ, এমএন নন্দীদের গ্রাম বলে এটা প্রসিদ্ধ ছিল। তিনি এক লেখা পাঠালেন শিশু সওগাতে, তখন শিশু সওগাতের বয়স খানিকটা এগিয়েছে, এবং ওই লেখা ছাপা হওয়ার পরে উনি স্কুলের হেডমাস্টার, গ্রামের লোক সবাইকে দেখাচ্ছেন, কিন্তু দেখিয়ে আনন্দ পাচ্ছেন না। তখন উনি ঠিক করলেন যে উনি কলকাতার শিশু সওগাতের অফিসে যাবেন। সেখানে অফিসে গেলেন এই স্টিমারে, তারপর ট্রেনে, তারপরে বাসে, ট্রামে করে, চিনেন না কলকাতা, ওয়েলএসপি স্ট্রিট খুঁজে বের করলেন, বের করে অফিসে দেখলেন যে একজন বৃদ্ধ মতন মাদা বৃদ্ধ লোক বসে আছে, বলছে যে আমি এরকম বিষয়ে আলাপ করতে চাই। তো উনি এরকম আঙ্গুল দেখে বলেন যে উপরে যাও। তো গিয়ে দেখলেন যে আরেকজন লোক বসে আছেন, বলছেন যে এরকম আমি কথা বলবো, বলে যে এই দিকে যাও। তো ওখানে গিয়ে একজন তার সাথে কথা বললো, বলে যে তুমি এটা লিখেছ? বলছে হ্যাঁ, এই যে। বলছে তোমার আগের হাতের লেখার সাথে মিলাই যেটা পাঠিয়েছ? তো বলো যে হ্যাঁ তোমার লেখা বটে, কিন্তু আমরা যদি টের পেতাম যে এটা তোমার লেখা, তোমার এত বয়স কম, সঙ্গে যদি তুমি বয়স লিখতে অথবা তোমার ছবি দিতে, তাহলে এটা আমরা ছাপতাম না। এই ছিল এরকম অবস্থায় তার লেখা ছাপা। এই যে তিনজন লোক, এদের প্রথমজন হচ্ছে মোহাম্মদ নাসিরউদ্দিন, দ্বিতীয়জন হচ্ছে কবি হাবিবুর রহমান আর কবি আসাদ আলী, তৃতীয়জন হচ্ছে কবি হাবিবুর রহমান। তো এই স্মৃতি উনি নানা জায়গাতে লিখেছেন। আমরা দেখার চেষ্টা করেছি এই যে 1944 সাল থেকে 2012 পর্যন্ত তিনি ছড়া লিখতে শুরু করেছিলেন, কত ছড়া তিনি লিখেছেন এটা আমি খোঁজার চেষ্টা করেছি। যদিও তার পরিবারের ওরকম কারোর সাথে আমার যোগাযোগ নেই যে আমি পাণ্ডুলিপি দেখব। বলছে আমি এই যাবৎকাল কত ছড়া লিখেছি তার হিসাব রাখতে পারিনি, বাইরে হয়তো হাজার খানিক ছড়া বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়ে থাকতে পারে, তবে এই কথা বলতে পারে আমার ঘরে 1000 খানিক ছড়ার পাণ্ডুলিপি লিখে যাচ্ছে। বাংলা একাডেমি যদি উদ্ধার করে ছাপতে পারে যে 1000 ছড়া যদি না ছাপা থাকে, তবে এগুলো হয়তো মৃত্যুর পর কেউ প্রকাশ করবে। ছড়াকে আমি এমনভাবে জীবনের সঙ্গে জড়িত করেছি যে ছড়ার সাথে আমি অনেক সময় পদক্ষেপ দিই। আমি যেন দেখতে পাই আঙ্গুর গুচ্ছের মতো আমার চোখের সামনে ছড়া ঝুলন্ত অবস্থায় উঠছে। ফয়েজ আহমদের যে ছড়া, যতটা আমরা একাডেমি থেকে আমাকে জোগাড় করে দিয়েছে, আমি জোগাড় করেছি বলা ঠিক হবে না, প্রায় 40টার মতো। 2012 পর্যন্ত এখানে প্রকাশনা আছে, 2012-র পরে যেমন প্রকাশনা আমরা দেখিনি। এর প্রথমটি ছিল একটা বর্ণ পরিচয়ের বলে হাতে করি, সেটা কারো কাছে নেই। এমনকি 2008 সালে যখন ফয়েজ আহমদ এই কথা লিখছেন তার কাছেও নেই সেই বই কবি। সেই হিসাবে জোনাকিকে ধরা হয়ে থাকে তার প্রথম বই। এছাড়া তার ছড়া সংকলন নিয়ে একাধিক অ্যান্থোলজি যেটা বলি আমরা সেটা হয়েছে, এবং 3টি অন্তত ইংরেজি অনুবাদ হয়েছে, যেটা আমাদের কবিতার ক্ষেত্রে আমরা পাই, কথা সাহিত্যের ক্ষেত্রে পাই, ছড়ার ক্ষেত্রে অনুবাদ আমরা পাই না। বাংলা একাডেমি একটি করেছে 113টি ছড়া, এবং সবগুলি অনুবাদ করে দিয়েছেন কবি চৌধুরী, তাদের নিজেদের মধ্যে সক্ষতা ছিল। ছড়া সম্পর্কে তার চিন্তা ভাবনা কি, এটা আমি খানিকটা খোঁজার চেষ্টা করছি। বলছেন যে 55 বছর ব্যাপী প্রকাশিত ছড়ায় দেশকাল জাতির প্রভাব পড়তে বাধ্য। তাছাড়া আধুনিক ছড়ার রূপ সমগ্র বিশ্বের ভাষা সাহিত্যে বদলে গেছে এবং বদলাচ্ছে। চলমান সমাজের রূপ সচেতন লেখকের রচনায় প্রকাশ পাবে এই ক্ষেত্রে তাই হচ্ছে। অর্থাৎ তার ছড়া ভাবনার একটা প্রধান দিক হচ্ছে তিনি সমাজ সচেতনতার দিকে নিজে থেকে জোর দিচ্ছেন।
পরে আরেক জায়গায় লিখছেন আধুনিক ছড়ার মাত্র ভিন্ন, বর্তমান বিশ্বের পরিবর্তন ও পরিবর্তনের মধ্যে ছড়ার রূপান্তর ঘটতে বাধ্য, ছড়ার আদ্যপান্ত পরিবর্তন ঘটেছে, ছড়ার আদি আদলের মধ্যে বিষয়গত প্রকাশভঙ্গির পরিবর্তন হয়েছে। এভাবে আধুনিক ছড়া এক বিশিষ্ট রূপ আমরা দেখতে পাই। এর ফলে তার বিষয়বস্তুর ক্ষেত্র বিঘ্নিত হয়েছে, শব্দ প্রয়োগ ভিন্নতর, প্রকাশের ভঙ্গিমা ভিন্নতর হয়েছে। এই অবস্থায় ছড়াতে কবিতার কাছাকাছি পৌঁছেছে তা নয়, আধুনিক রূপে তার সাহিত্য গৌরব বেড়েছে এবং বক্তব্য স্পষ্ট হয়েছে। শুধু তাই নয়, আধুনিক জীবনের ছড়া এমনভাবে আলিঙ্গন করেছে যে জীবন ও ছড়া যেন কোথাও একাত্ম হয়ে দাঁড়িয়েছে। ছড়া কিন্তু সর্বদাই আধুনিক, অর্থাৎ ছড়া সাধারণের মধ্যে তৈরি হয় বলে চলমান অবস্থান থেকে, সেই কারণেই ছড়াকে আধুনিক বলা হয়ে থাকে। সে কারণেই ছড়া আজকাল আধুনিক জীবনের প্রতিফলন। তাই আমরা দুটো কথা পাচ্ছি, তার একটি হচ্ছে যে ছড়া সমাজ সচেতনতা, একটা হচ্ছে ছড়া সমকালীন বিষয় নিয়ে লেখা হয়। আরেক জায়গায় বলছেন ছড়া আমাদের জীবনের সাথে সম্পর্কিত হয়ে গেছে, ছড়া এখন অনেক শানিত, প্রয়োজনে সে বিদ্রোহী, সমাজ সচেতন এবং সত্যকে উপস্থাপন করতে পারে। অনেক ক্ষেত্রে ছড়া সাধারণ মানুষের কাছে অস্ত্র। সেই ছড়াকেই আমি উপস্থাপন করতে চেষ্টা করেছি, যার মধ্যে সর্বদাই আমি প্রাণে স্পন্দন পাই। এরকম আরো দুই চার জায়গার কথা আছে, সবটা আমি বলছি না। তাই ফয়েজ আহমদ যা বললেন সেটাকে এইভাবে আমি সাজানোর চেষ্টা করেছি। এক, সমাজ ও পরিবেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছড়ার রূপান্তর হয়, সেই কারণে ছড়া সবসময় সাম্প্রতিক এবং আধুনিক চিন্তাধারা পাওয়া, একই সঙ্গে বর্তমান ও অতীতের বন্ধন স্বরূপ। দুই, ছড়ায় পাওয়া যায় সাধারণ মানুষের মুখের কথা, এর শব্দ প্রয়োগ ভিন্নতর বৈচিত্র্য। তিন, ছড়ার প্রকাশভঙ্গি নতুন, ধারার এবং সদা পরিবর্তনশীল। চার, আদি আদলের প্রবহনতার মধ্যে ছড়ার বিষয় বিচার বিচিত্র, স্পষ্ট বক্তব্য নিয়ে ছড়া যেন সাধারণ মানুষের অস্ত্র। পাঁচ, ছড়া বিদ্রোহী, সমাজ সচেতন, সত্য উদ্ঘাটনী। ছয়, ছড়া সমাজের প্রতিবিম্ব, জীবনের আধুনিকতা ও ছড়া একাত্ম, মানুষের দৈনন্দিন জীবন দ্বারাই ছড়া সম্পর্কিত। সাত, ছড়ার ছন্দের বৈচিত্র্য লক্ষ্য। আর অন্যান্য ধারার সঙ্গে ছড়াকে নিয়েই বাংলা সাহিত্যের উন্নতি। এই কথাটার উপর আমি বিশেষ জোর দিতে চাই, তার সাহিত্যের ইতিহাসে ছড়াকে একটি স্থান দেওয়া। কিন্তু ফয়েজ আহমদ মনে করতেন যে যদি ছড়াকে সাহিত্যের ইতিহাসের অন্যান্য অঙ্গের সাথে আনা না হয়, একটা অপূর্ণতা থেকে যায়। তার প্রথম বই 1956 সালে জোনাকি প্রকাশিত হয়। সেটার মধ্যে আমরা খানিকটা ছড়ার সম্পর্কে যে কথা, যে কিছু লোক ছড়া আদলের ছড়া আছে, ছড়া সম্পর্কে যে কথা, যে উদ্ভট, অসংগত এগুলি, এবং এইটার উদ্গাতা আমার হিসাবে এডওয়ার্ড হিলার। তিনি ইউরোপে প্রথম শুরু করেন, তার আগেও ছিল। তিনি একেবারে এটাকে একটা কাঠামোর মধ্যে নিয়ে আসেন, এবং আমাদের এখানেও সুকুমার রায় থেকে শুরু করেন। আমরা এই উদ্ভট, অনুচি, খেয়ালি এই জিনিসগুলি ফয়েজ আমাদের একটা ছড়া আমি পড়ে শুনে আমার পাঠন কিন্তু ভালো না। মেজাজ ছিল তিরিক্ষিতা, মাথায় ছিল চুলের বাহার, শুনতে পেলাম তার সে চুলে প্রত্যেকে এক চড়ুই ঘুরে, মনের সুখে বানিয়ে বাসা, কাটাচ্ছে দিন ব্যস্ত ভাষা। মানে চুলের মধ্যে চড়ুই পাখির বাসা, কিন্তু এমনভাবে বলছেন যে কথাটা বলছেন একদম শেষে। তার দ্বিতীয় ছড়ার বই রিমঝিম। আমার বিবেচনায় এই রিমঝিমকে তিনি অনুসরণ করেছেন সারা জীবন, এবং ঐতিহাসিকভাবেও এটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমি মনে করিয়ে দিতে চাই যে এই সময় এই 50-এর দশক শেষে এবং 60-এর দশকে ছড়ার একটা জোয়ার এসেছিল। আমরা চারজনের কথা আগে বলেছি, তার সঙ্গে যোগ দিয়েছিলেন মোহাম্মদ মুস্তফা, সুকুমার বড়ুয়া, রফিকুল হক, নিয়ামত হোসেন, মাহমুদুল্লাহ, আখতার হোসেন, শফিকুল নবী, রশিদ সিনহা, আবু সালেহ, এবং তাদেরও পরে আরো বড় ছড়াকাররা এসেছেন। এবং এই সময় শিশুগুলোর পাতা যেগুলি ছিল সেগুলিতে এত প্রযুক্তি নিয়ে এত মাথা ঘামাতো না। প্রচুর ছড়া, ধাঁধা, চিঠিপত্রের উত্তর, এগুলো সবগুলি পাতা ছিল। খেলাধুলের পাতা, কচিকাচার পাতা, মুকুলের মহফিল, এমনকি দৈনিক পাকিস্তানের 7 ভাই চম্পা, পূর্ব দেশের চাঁদের হাট, কাপুর টুকুর বেরোলো একলাসুদ্দিন আমার ঢাকায় আসার পরে, কচিও কাঁচা বের হলো ইত্তেফাক বন্ধ হয়ে যাওয়ার পরে। এই সবটা মিলে চলার একটা বড় জগৎ তৈরি হয়েছিল। এবং এই সময়
এই আইয়ুব খানের মার্শাল্য জারি হয় এবং রাজনৈতিক নেতাদের সাথে কিছু সাংবাদিককেও গ্রেপ্তার করা হয়। তার মধ্যে শহীদুল্লাহ কায়সার, সত্যেন সেন, লরেন্স দাশগুপ্ত, কামাল লোহানী, ফয়েজ আহমদ তার মধ্যে ছিল। ফয়েজ আহমদের যেই জেলখানাতে, ঢাকা জেলখানাতে পুরনো যেখানে থাকতে দেওয়া হয়েছিল, তখন শেখ মুজিবুর রহমানকে ওখানে 26 নম্বর সেলে রাখা হয়েছিল এবং তার কাছে ফয়েজ আহমদ সহ 6 জনকে দেওয়া হয়েছিল তিনি যাতে নিঃসঙ্গ বোধ না করেন। ওই সময় পর্যন্ত মনে হয় জেলে যত কিছু একটা ভদ্রতা ছিল, একটা ন্যূনতম ভদ্রতা ছিল যারা গায়ে থাকতেন। এখন একদিন ফয়েজ আহমদ শুনতে পেলেন যে জমাদার গিয়ে খবর দিয়েছে শেখ সাহেব রিলিজ হয়ে। তো হইচই করে সবাই আসলেন। তখন উনি যখন শেখ মুজিবুর রহমান যখন ইসলামপত্র বোঝাচ্ছিলেন, তখন ফয়েজ আহমদকে দেখে ফিসফিস করে বলছেন, কিছু লেখস নেই? উনি বলছেন যে অনেকগুলি ছড়া লিখেছি কিন্তু পাঠাতে পারছি না বাইরে, আচ্ছা আমাকে দেয়। তো উনি সেগুলি নিয়ে বারিশ, ল্যাব, তোষক এগুলির মধ্যে নিজেই শেখ মুজিবুর রহমানকে ঢুকিয়েছেন। ঢুকিয়ে তখন ফয়েজ আহমদ জিজ্ঞেস করছেন, জেল গেটে যদি চেক করে সব রেখে দেয় তাহলে আপনিও ধরা পড়বেন, আমার ছড়াও কেন? তো শেখ মুজিবুর রহমান বলছেন, যা না ওইরকম সাহস কারণ নেই, আমার ইসলামপত্র খাটাখাটি করবে, এরকম সাহস কারণ নেই। তিনি সেগুলি নিয়ে এসে ফয়েজ আহমদের যে বড় ভাই নাজির আহমদ, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন, তার কাছে দিলেন। এর কিছুদিন পরে ফয়েজ আহমদ জেল থেকে বেরোলেন এবং এক ঘটনা ঘটল। বাংলা একাডেমি একটা পাণ্ডুলিপি, এটা 60-এর দশকের শুরুর দিকে পাণ্ডুলিপি প্রতিযোগিতার আয়োজন করেছে। আলী হাসান সাহেব তখন বাংলা একাডেমির পরিচালক, তখন তো মহাপরিচালক ছিলেন না। আর দুটো বিভাগের অধ্যক্ষ, একজন হচ্ছেন ফজলে রাব্বি, একজন হচ্ছেন লুৎফুল হায়দার চৌধুরী। তারা দুইজন গিয়ে ফয়েজ আহমদকে ধরল যে আপনি যদি লেখালেখি থাকে একটা পাণ্ডুলিপি জমা দেন। তো ফয়েজ আহমদের হাতে তখন এটা ছাড়া কিছু নেই, তিনি ছড়াগুলি ফেয়ার করে জমা দিলেন এবং সেটা পাণ্ডুলিপি পুরস্কার পেল। পুরস্কার পেল, বাংলা একাডেমি সেটা ছাপলো। এবং আরও আনন্দের কথা যে স্বাধীনতার পরে বাংলা একাডেমি সেটা একটা ফান্ড দিয়েছে একটা শিশুদের বই বিতরণ করার জন্য। সে সময় রিমঝিমের 50,000 কপি ছাপা হয়েছে এবং সেটা শব্দ আমার মনে হয় যে বাংলা ছড়া কেন, বিশ্বের ছড়ার ইতিহাসে কোনো ছড়ার বই 50,000 কপি ছাপে বিক্রি হয়েছে, এটা পাওয়া যাবে না। কিন্তু রিমঝিম করতে গিয়ে আমার মনে হয়েছে যে সেখানে মধ্যবিত্তের যে সকরুণ অবস্থা, সেটাতেই জোর বেশি। তাদের অসহায়ত্ব, আবার ওই শাসকদের সাথে একজন মোসাহেব জুটেছে, সাধারণের অবস্থা ভঙ্গুর, এই চিত্রগুলি বেশি। মানে আমার যেটা আশ্চর্য লেগেছে, যেটা ওভারটোন, আমরা যদি অতিস্বর বলে তাকে অনুবাদ করি, রাজনৈতিক যে অতিস্বর, সেটা জেলে বসে লেখা অবস্থা তো সেটা নেই। সেটা আমরা পাচ্ছি ফয়েজ আহমদের আরও একটু পরের লেখাটা। আমি দুই একটা পরে শোনাই। মধ্যবিত্তকে নিয়ে এই সুকুমার রায়ের মধ্যে আছে, রবীন্দ্রনাথের মধ্যে আছে। ছড়িয়ে গেছে খবরটা যে শহর থেকে গায়ে হাওড়াদের জুতা জোড়া আর থাকে না পায়, যেইখানে তো হোক না রাখা 10:30 হলে জুতা জোড়া আপন মনে অফিসে যায় চলে। এই যে আমাদের সময় মতো অফিসে যাওয়ার জন্য মধ্যবিত্তটা রবীন্দ্রনাথ আরও কঠোরভাবে আছে। অথবা ওই যে প্রাচীন যে সামন্তবাদী ব্যবস্থা, সেটার অবস্থা কি হচ্ছে, মাতব্বরের ছাতা নাকি আর যাবে না বৃষ্টিতে, এমন কথা কেউ শোনেনি এই দুনিয়ার সৃষ্টিতে। বুড়ো ছাতা সকলকে যে দুঃখ করে কয় ওরে, এই বয়সে শীত লাগে তাই বৃষ্টিতে ভয় করে। এরপরে তার বেরিয়েছে মিঠে করা, তারপরে তা থই থই। এবং আমরা যতই সামনের দিকে আগাচ্ছি ততই 2-3টা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ওই পশু পাখি, প্রকৃতির জগৎ, ফুল ইত্যাদি একদিকে, আরেকদিকে হচ্ছে আমি 60-এর দশকের কথা বলছি, আরেকদিকে হচ্ছে লিও যে প্রভাব। যেমন বলছেন, ও পাড়ার সে বুড়োর কথা ছেলেরা সব বলে, ছাপির মতো মস্ত টুপি মাথায় দিয়ে চলে। বুড়ো যে তার বুড়োকে রোজ টুপির পরে রেখে হলঘুমিয়ে পাড়ায় ঘুরে সবাই হাসে দেখে। কেউ সুধারে টুপির উপর উঠকে কেন বলি, বলবে বুড়ো বলিস কিরে, সে যদি যায় চুরি। এগুলি একেবারেই সেই উদ্ভট হাসি ধরতে ইয়েটা দেখতে পাই। কিন্তু 80-র দশকে এসে আমরা দেখছি যে রাজনৈতিক প্রতিশব্দটা আসছে। যেমন তার 80-র দশকে তার 7টা ছড়ার বই বেরিয়েছে। হে কিশোরে বলছেন, রাজপথ আর ফুটপাতে যেই ছেলেটি ঘুমায় রাতে,
কয় হেঁটে ওই সম্রাটে বখাটে ও বখাটে। বলছেন দুজন ছেলে যায় মিছিলে লক্ষ জনের ভিড়ে, দিনের শেষে আষ্ট ঘরে একটি ছেলে ফিরে। ওই যে হারারনের 10টি ছেলের যে কাঠামোটা, ওইটা নিয়ে একজনের পর একজন মিছিলে যাচ্ছে, যুদ্ধে যাচ্ছে, সংগ্রাম করছে, জেলে যাচ্ছে। এইভাবে তিনি 7 জনকে সাজিয়েছেন। স্বাধীনতার পরে যে হয়েছিল, হঠাৎ করে অনেক লোক ফুলে ফেপে বিরাট বড় লোক হয়ে গেল, অবৈধ অর্থ। বলছে এইখানে বসেছিল আমাদের কেরামত, এককালে কাটছিল হেরিকেন মেরামত, 7 দিনে হয়ে গেছে নাম করা ধনবাদ, অস্ত্রের ঝংকারে মহাবীর বড়বা। এগুলি উনি খুব বিস্তৃতভাবে লিখেছেন। মতিঝিলের পাড়ার চাঁদাবাজি, হঠাৎ করে কিছু লোক দুর্বৃত্তায়ন করে ধনী হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু পাশাপাশি বঞ্চিত মানুষ যারা ওই সময় একটা দুঃখ কষ্ট দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছে, বলছেন শূন্য ছিল খাবার থালা, শৈবে কত ক্ষুধার জ্বালা, দিন কাটালো কুল না পেয়ে সেই তারাটি কাম রেখে। আর কিছু খাবার না পেয়ে, খাবার এটা ঠাট্টা, কিন্তু তার যে করুণ একটা দিক আছে চিন্তাটার মধ্যে। এরপরে তার দুটো অন্তত বই এবং একটা ইংরেজি বই আছে কামরুল হাসানের চিত্রশালা নিয়ে। তিনি সেখানে যেতেন এবং কামরুল হাসান যেসব ছবি আঁকতেন সেসব নিয়ে তিনি ছড়া রাখতেন। পরে একদিন তারা দুজন মিলে একটা কাণ্ড করলেন, যেটাকে বলা যেতে পারে এখনকার ভাষায় লাইভ শো। অর্থাৎ কামরুল হাসান একটা বোর্ডের উপর ছবি এঁকে চলবেন এবং ফয়েজ আহমদ ছড়া লিখবেন। শেষ পর্যন্ত ফয়েজ আহমদ পারেননি। মানে কামরুল হাসান এত দ্রুত এগুলি আঁকছেন, তো শেষে ফয়েজ আহমদ লিখছেন, ভাই কামরুল হাসান এবার আমাকে বাঁচান। তখন কামরুল হাসান বলছে, কিছু না, সব কিছুরই নাম বাংলাদেশের গ্রাম। আমাদের স্টুডিওটা, এটা একটা ইংরেজি সংস্করণও পরে হয়েছে। 80 দশক 90 দশকে আমাদের আমলাদের যে মুশাহিদি, সেটা মনে হয় ফয়েজ আহমদকে খুব পীড়িত করেছে। বলছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে একেবারে নিচের দিক পর্যন্ত এই দিকটা, বলছেন কাউকে কোথাও পাওয়া যাচ্ছে না। যাত্রা কেন? কারণ রাজার বক্তৃতা খুব দরকার, মন্ত্রী সচিব পূর্ণ রাখেন দরবার, হুকুম আছে নেই হুকুমের পর্দা, তাই প্রজাদের পথ খোলা যে মরবার। কিন্তু ফয়েজ আহমদের বৈশিষ্ট্য আছে, তিনি শুধু দুঃখের বর্ণনা দিয়ে থামেননি, তিনি রীতিমতো এর প্রতিবাদের জন্য আহ্বান করেছেন এবং অনেক সময় মনে হচ্ছে যে স্লোগান দিচ্ছেন। বলছে, যে ছেলেটা হারিয়ে গেল কাল, তার যে প্রাণে মিছিল হত্যা, দুঃশাসনের জাল ছিন্ন করে সে হলো উত্তাপ। ফয়েজ আহমদের ছড়া আরেকটা বড় দিক হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা। বলছে, সেদিনেরও সেই ছেলেটা নাকি 71-এর যুদ্ধকালে কোথায় তারে রাখি, ছাউনি ছিল এই শহরের মাঝে সবার জানা তাজে, বিস্ফোরণের তোড়ে ছাউনি হঠাৎ করে, নেই যে ফাঁকি সেই ছেলেটার শত্রু বলের কাজে। মুক্তিযোদ্ধাদের নিয়ে লিখছেন, কিন্তু ছড়া হিসেবেও অত্যন্ত। আবার একবারে ছোটদের বিষয়গুলিও ভুলে যাননি। বলছেন, চাঁদে যাওয়া আর হলো না, কারণ চাঁদে ভুলি নেই, চাঁদের মাঠে নেই যে বাতাস, নেই সেখানে ঘুরি নেই। শহরের বিড়ম্বনা নিয়ে দিচ্ছেন। কলকাতা গেছে একজন দূত, তাকে উপদেশ দিচ্ছেন, ফাঁসতে পারো যানজটে বা টক করে, হয়তো পাবে ট্রামের মতো লক করে, আসবে যখন গৌরীহাটার চক্করে, বন্ধুজনের বাসায় উঠো নক করে। এই যে ইংরেজি শব্দ ভিতরে নিয়ে আসা, শব্দের সাথে শব্দ মেলানো, এইটা ফয়েজ আমাদের একটা। কিন্তু রাজনীতির কথায় যখন আসছেন তখন অনেক বেশি প্রত্যক্ষভাবে বলছেন, ভিনদেশীদের মিত্র সরকার, সাম্রাজ্যবাদ এবং আমাদের দেশীয় মিত্রদের যে একসাথে মিলে জনগণ বিরোধী কাজ, ভিনদেশীদের মিত্র সড়ক ফের করেছে সন্ধি, হাতের মুঠোই এদেশ নিয়ে সবাইকে চাই বন্দি। এটা লিখছেন উনি 90-এর দশকে। আবার একেবারে যে কথার থেকে কথা সাজিয়ে যে ছড়া বানানো, সেটা ধরন আছে। যেমন, একই তোমার শার্ট কোথায়, শার্ট নিয়েছে চিনে,
যে একটা ছেলে আছে মাছ নিয়েছে তীরে, ওইটাকে ভেঙেছে। চিল গেল কই জানো? আড়িয়ার খাল বিলে। বিলটা কোথায় বলো? ঢাকার কাছে হবে। ঢাকা আবার কোথায়? রাজধানী কয় শহর। রাজধানীটা কি? রাজারা সব থাকেন। কাজকে সব রাজার হাকেন ডাকেন হাকেন। অর্থাৎ ওই যে একেবারে শিশুতোষ একটা ছড়াকে ভেঙে তিনি কিন্তু তার যে কথা, রাজনৈতিক কথা, সেটাকে সুন্দরভাবে বলে দিচ্ছেন। এই যে বস্তিতে আগুন লাগানো হয় বলছেন, ঝুপড়িতে বাস সেখানে বিনাশ সরকারি খাস জমিতে, জন 10-12 সাথে নিয়ে আরো এই জমি ছাড়ো বলল। কিন্তু জমি তো ছাড়েনি, তার পরিণতি একদিন পর পরের প্রহর চুপির ঘর জন্ম। যেমন এই শেষ দিকে যে লিখেছেন তার মধ্যে পশু পাখির একটা প্রাধান্য দেখা যায় এবং তার মধ্যেও রাজনীতি আছে। বলছে বন থেকে পালিয়ে এলো 2 কিশোর হাতি, হয়তো হবে গজেন্দ্রদের সবচেয়ে ছোট নাচ। শুনতে দেখো ওই বন্ধু সবাই রাজধানীতে থাকতে যে চাই, আমরা বয়ে পালিয়ে গেলাম বনের পথে দূরে হাতির নাতি একলা অনুভব করে। এই না, এটা বেশ আক্রমণ না, তার চেয়েও আমাদের রাষ্ট্রনায়কদের নিয়ে আরো বড় করে আক্রমণ করেছে। পড়লে বোঝা যায় কাকে বলেছে। বলছেন বেকুব এবার কবে, কিসের নেশায় এলো কোন উৎসবে, রাজপথে খালি দৌড়ে পালায় সবে, বাঘ বলে কি ভাই কথা বলবার একজন লোক নেই। দুর্বৃত্তায়ন রাজনীতি এবং ব্যবসা বাণিজ্য সমাজ মিলে সেটাকে নিয়ে বলছেন, দেখুন মশাই 60টা সরা সন্ধ্যাটাকে লেখানো করা। কিন্তু ভিতরা কি বলছে, হাত দিয়েছে সিংহে যখন, ভয়ে ভয়ে সরাতে গেছে, হাত দিয়েছে সিংহে যখন, পড়ল ভেঙে ছনছনা যখন। আমরা অবাক, ব্যাপার কি হে, তৈরি ছিল খড় দিয়েছে। এই যে আমাদের দেশের বড় বড় পরাক্রমশালী যারা শাসক, তাদের পতনকে তিনি এইভাবে নিয়ে এসেছেন। একটা ছবি আছেন, এটা অনন্ত শঙ্করের আইডিয়ার থেকে চক করে বলে আছে। বলছে নাক আঁকছেন, মুখ আঁকছেন, চোখ আঁকছেন, সব আঁকার পর বলছে কেউ জানে না কি হয়েছে, বলবে যে হোক বেঁচে গেছে, পূর্ণ একটা মূর্তি দেওয়া হয়েছে। পুলিশ আমার বেতন নিয়ে যা হয় থানায় গিয়ে, বিশেষ আইনটি সহজ ভারী, যাকে ইচ্ছা ধরতে পারি। মানে একেবারে পরিষ্কারভাবে রাজনীতির জিনিসকে যেটা প্রকৃতিতে বলা হয় সেরকম জিনিসকে নিয়ে এসে যেমন অবস্থা বলছেন, ফসলের দাম নাই, শ্রম দেব কাম নাই, ভোট দেব নাম নাই, সব গেছে ধাম নাই। এগুলি 90 দশকের ছোঁয়া, কিন্তু আমরা পরেও দেখেছি এগুলি কতটা প্রাসঙ্গিক থেকে গেছে। ফয়েজ আহমদ বাঘ ভালুক ইত্যাদি নিয়ে আরেকটা ছড়া পড়াশোনা দুর্বৃত্তায় নিয়ে, ঢাকায় তোমার 60টা দোকান ছাড়া, গুলশানেতে 10টি বাড়ি ভাড়া, কেউ জানে না কোথায় তুমি থাকো, শপিং মলে 20টা কক্ষ রাখো, বাইরে গেলে ভয়ের কিবা আছে, গোটা বিশ্বের অস্ত্র দাঁড়িয়েছে। ফয়েজ আহমদ এই বাঘ ভালুক ইত্যাদি নিয়ে অনেক কিছু লিখেছেন। এমনকি ওই যে পাখি যে সাইবেরিয়া থেকে আসে, ওদেরকে উদ্দেশ্য করে ঠাট্টা করে বলছেন যে তোমাদের ওখানে কি খুব ঠান্ডা লাগে, তোমরা এইখানে কেন আসলে। বাঘ নিয়ে বলছেন কৌতুক করে, বাঘের সাথে দেখা নদীর ঘাটে, বাঘকে বলি চলো সন্ধ্যা হয়ে গেল, বাঘটা বলে বড্ড একা, কারো সাথে হয় না দেখা। মোটামুটি একটা অসম্পূর্ণ পরিচয় আমি দিলাম, শেষটুকু আমি একটু পরে শোনাই। কথা ফুরিয়ে নটে গাছটি মোড়ানোর আগে কয়েকটি বিষয় ঝাড়িয়ে নিতে চাই। বাংলা ছড়ার সঙ্গে কয়েকটি অনুষঙ্গের নিবিড় যোগাযোগ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এর প্রথমটি পূর্ব বাংলা এবং বাংলাদেশে যারা ছড়া লিখেছেন তাদের সঙ্গে সাংবাদিকতা ও কিশোর সাময়িক পত্র সম্পাদনার একটি যোগ আছে। মুকুল ঘোষ, নয়াগড়, পত্রিকা 400, চাঁদের পাট প্রভৃতি শিশু সংগঠনের কর্মীরা 1950 ও 60-এর দশক থেকে ছড়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ছড়া প্রকাশনের ক্ষেত্রে বিভিন্ন দৈনিকের কিশোর পাতা ও কিশোর সম্মতিগুলির বিশেষ ভূমিকা রয়েছে।
দশকে দশকে মুদ্রণে প্রযুক্তির অগ্রগতি অলঙ্করণ সমৃদ্ধ ছড়া প্রকাশনায় গতি দিয়েছে। এসব প্রত্যয় ফয়েজ আমাদের ছড়া লেখার প্রসঙ্গ ওতপ্রোতভাবে যুক্ত। তার ছড়া সম্পর্কে দুজনের মন্তব্য আমি পড়তে চাই। একজন হচ্ছে কবির চলি, বলছেন, These rhymes are interesting both for their musical and rhythmic quality and their content and subject matter. These are funny, humorous, some absurd and fantastic, some satirical and critical. Some have undisguised socio-political overtones, while some are clearly revolutionary. সিরাজ চৌধুরী ফয়েজ ভাইকে বলা হতো শিশু সাহিত্যিক, ঠিক শিশু নয়, কিশোরদের জন্য চমৎকার সব ছড়া পাওয়া গেছে তার কাছ থেকে। ছন্দে সহজাত দক্ষতা, উদ্ভাবনী শক্তি ও কৌতুক একসঙ্গে মিশে তার ছড়াগুলিকে অসাধারণ করে তুলেছে। বিষয়বস্তুর ভিতর বিশেষভাবে থাকত সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি। ফয়েজ আহমদ সহজাত ছড়াকার। তার রচনাবলীর ব্যাপ্তি দেখে মনে হয় যে তিনি যখন এখানে খুশি যা কিছু নিয়ে ছড়া লিখতে পারতেন। অর্ধশতকেরও বেশি সময় ধরে তিনি অব্যাহতভাবে ছড়া লিখেছেন, এমনকি জেলখানায় বসে। ফয়েজ আহমদ পূর্ব বাংলার ছড়াকে সাবালক করেছেন। বাঙালি মুসলমান লেখকদের ছড়া রচনার চিরন্তন বিষয় প্রকৃতি, পশু পাখি, পতঙ্গ, নীতিকথা পরিধি ছাড়িয়ে সাম্প্রতিক বিষয়কে তিনি ছড়া এমনভাবে গ্রহণ করেছেন যে পরবর্তী সময়ের ছড়া সেটাই মূলধারায় পর্যবসিত হয়েছে। বাঙালির অধিকার আদায়ের যে আন্দোলন অভ্যুত্থান, ছড়া যেন দীর্ঘসময় হাত ধরে চলেছে। ফয়েজ আমাদের ছড়ায় ফুল, পাখি, লতা পাতা, পতঙ্গ, উদ্ভিদ আছে, কিন্তু সেটি তার ছড়ার মূল প্রবণতা নয়। তার ছড়া মূলত রাজনীতি মনস্ক, আন্দোলন। ছড়া শুধু ছোটদের নয়, এই ধারণা ভেঙে দিয়েছেন তিনি। একবার এক ছড়া গ্রন্থের অলঙ্করণ প্রসঙ্গে শিল্পী রফিকুল নবী আপত্তি করলে তিনি বলছিলেন, আরে মিয়া, লেখাটা ছোটদের হইব কেন? ছড়া হইলে কি সব শিশুদের জন্য? এটা বড়দের পলিটিক্যাল। তবে ছড়ার বক্তব্য খোলাখুলি, তার ছড়ার বক্তব্য খোলাখুলি শানিত, অনেক সময় তার স্লোগান নিকটবর্তী। এমন বক্তব্য বঞ্চিত, এসব বক্তব্য বঞ্চিত নিপীড়িতদের পক্ষে, শাসক শোষক ও উৎপীড়িতদের প্রতি ঘৃণা উদ্যোগ দেয়। তার অধিকাংশ ছাড়াই গণমানুষের বঞ্চনার জীবনের চিত্র আছে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে দৃঢ় উচ্চারণ আছে, লুণ্ঠন ও দুর্বৃত্তায়নের প্রতি ঘৃণা আছে। পাশাপাশি মধ্যবিত্ত জীবনের নানা অসঙ্গতি, তার রসময় উপস্থাপনা আছে। তাৎক্ষণিক রচনা ও তাৎক্ষণিক প্রকাশের ফলে তার কিছু কিছু ছড়ায় পরিমার্জনের অভাব দেখা যায়। অর্থের দিক থেকে অতি জোর আবেগ আপ্লুত হয়ে এমন শব্দ ব্যবহার করেছেন যার চলনের সহজাত গতিকে পূর্ণ করেছে। অনেক ছন্দ বিকৃত, অনেক স্থানীয় ছন্দ বিকৃত হয়েছে। ফয়েজ আমাদের ছড়া এক্সপেরিমেন্ট কম, সারা জীবন প্রায় একই ধারায় লিখেছেন, ফলে বৈদগ্ধ্য ও মৃত্যুভিত্তিক চেয়ে সেখানে অঙ্গীকার ও স্বতঃস্ফূর্ততা প্রাধান্য পেয়েছে। সব মিলিয়ে বলা যায় পূর্ব বাংলার ছড়া ও ছড়াকাররা মূলত ফয়েজ আমাদের ধারণীয় অনুগামী। ধন্যবাদ। সক্রিয় উপস্থিতি, ফয়েজ আহমদের ছড়া শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করলেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শাহিদ। এখন প্রবন্ধের উপর আলোচনা। ফয়েজ আহমদের ছড়া শীর্ষক প্রবন্ধের উপর আলোচনা করার জন্য অধ্যাপক খালেদ হুসাইনকে অনুরোধ করছে। শুভ অপরাহ্ন। এই আয়োজনের পেছনে যে এক ধরনের সমুন্নত দার্শনিকতা আছে সেটা রহস্য। আজকের অনুষ্ঠানে সম্মানিত সব আপনার মাধ্যমে প্রবন্ধকার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানি। আমি জানি না আর কারোর পক্ষে এত অল্প সময় এবং পরিপূর্ণ তথ্যানুগ বস্তুনিষ্ঠ বলিষ্ঠ বিশ্লেষণাত্মক একটু প্রবন্ধ উপস্থাপন করতে পারি। এখানে যারা শ্রোতা আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি দেখেছি খুবই মনোযোগ দিয়ে তাদের কথাগুলো শুনছি, ছড়াও শুনেছি। বাংলা ছড়া প্রবন্ধে উৎসব করলে বোঝা যেত বাংলা ছড়ার উদ্ভব, বিকাশ, লোক সাহিত্য বাধিত করে মৌলিক ছড়া সৃষ্টি একটি পুঙ্খানুপুঙ্খ এসেছে। তথ্য কোথায় যোগেন্দ্রনাথ সরকার থেকে শুরু করে পুরো বিশ্লেষণ আছে। এইখানে সেটা আসলে পাঠ করলে ভালো লাগবে।
তিনি তার জন্য উপস্থাপন করেছেন। ছড়া যেহেতু লোক সাহিত্য নিকট মানুষের আত্মার একটা অভিব্যক্তি, এবং তাতে অবশ্যই সরসতা থাকে, সুর থাকে, ছন্দ থাকে, মিল থাকে, অন্তর্মিল থাকে। সেই অন্তরের মিলকে চিহ্নিত করা যায়। 19 শতকের সেই ছড়া রবীন্দ্রনাথ সরকার বা স্কুল বোর্ড নানা পর্যায়ে এই ছড়াগুলিতে লিখিত হয়েছে, চর্চিত হয়েছে, তার পরিচয় এখানে আছে। আর 20 শতকের গোড়া থেকে কিভাবে একটা ছড়া তার শাখা প্রশাখা মিলেছে মোটামুটি পরিপূর্ণভাবে চিহ্নিত করার মতো, ধারণ করার মতো, উপলব্ধি করার মতো ভাবে ফলে প্রবন্ধটা আবার কৃতজ্ঞতা জানে না। সব কথা বলা হয়েছে, তেমন কিছুই রাখেনি। ফলে আমাকে কথাটা বলেছে, 8ম শ্রেণী একটি ছাত্র তাই লেখা ছাত্র হচ্ছে শিশু সৌগাতে, তিনি ট্রেনে করে, বাসে করে, হেঁটে কোনো না কোনোভাবে গিয়ে সৌগাত উপস্থিত হয়েছেন। সিঁড়িতে যাকে পেয়েছেন তাকে, ভিতরে ঢুকেছেন তাকে, এবং তারপর হাইবুর রহমান ছিলেন তাকে, তার বারবার বলছেন আমার লেখা শিশু সৌগাতে, আমার লেখা ছাপা হয়েছে, শিশু সৌগাতে আমার লেখা ছাপা হয়েছে। এটা থেকে এইটুকু বোঝা যায় লেখক হিসেবে নিজেকে কৃতিত্ব করার, লজ্জিত করার কি সদিচ্ছা ছিল, সেটা আসলে তীব্রতা অর্থজন্য। সাহিত্যের অনেক আগে দেখা আছে অন্তত ছড়া কেন্দ্রিক যে বিষয় আসবে, এছাড়া যারা আসলে পরে তার দৃষ্টিভঙ্গিটা জানবে, মধ্যবর্তী অসময়ে সত্যভাবে মারা গেছে বা তার অন্যান্য যে রিপোর্ট ভিত্তিক যে বিষয় আসে আছে তার কিন্তু প্রগতিশীল যাবে না, তার চেতনার যে প্রকাশ আছে সেটা কিন্তু ছড়া আছে। মানে একটু শিশুদের ছড়ায়ও তার সেই রাজনৈতিক প্রজ্ঞা তার একটি স্পর্শ বরাবর আছে। একটি ছড়া ধরা যাক একটা লম্বা গলার কি যেন থাকে, তার গলা রং মুছে গেছে, জেব্রা মুছে গেছে, একটা শিশু গিয়ে সে মই দিয়ে তুলে রং করে দিচ্ছে। বর্ণহীনতাকে প্রয়োজনীয় যে বর্ণ সেটাকে সংযোজন করার চেষ্টা। ছোটদের জন্য যে ছড়াগুলো বলেছে, 1950 সালে তিনি আঙ্গুল নামে একটি পত্রিকা সম্পাদনা করছে। গুরুত্বপূর্ণ ঢাকায় থেকে কলকাতা থেকে আসার পর ঢাকায় এবং মফস্বলে নানা জায়গায় তিনি আসলে পত্রিকার সঙ্গে নিজেকে জড়িত করেছেন। তিনি বলেছেন, সাহিত্য করছেন, প্রবন্ধ লিখিত আছে, তিনি কখনই ছড়া থেকে নিজেকে বিচ্ছিন্ন ভাবেন, কখনই। এবং তার যে ছড়ার সংখ্যা বলা হয়েছে এখানে উল্লেখ করেছেন গ্রন্থগুলি ধরে ধরে প্রায় 1000, এবং অমুচিত ছড়ার সংখ্যা আবার গ্রন্থতে 1000, সেগুলো ছাপলে বিশাল একটা বিষয়। মানে এগুলোর মধ্যে বিষয়ের যে বৈচিত্র্য আছে এগুলো আসলে তুলনা না। শিশুদের জগৎটা আসলে কল্পনার বিশাল জগৎ। সেই কল্পনার এক ধরনের বস্তুনিষ্ঠতা আছে, জগৎকে অবলম্বন করে জাগতিক গতি থেকে সেই কল্পনা বিকশিত, সেগুলো চমৎকার জিনিস আছে। কিন্তু তার আসলে তিনি কখনই ভুলে যাবেন তার যদি একটা বিশ্বাস তার মধ্যে আছে, ছড়াগুলোতে তার ছাপ স্পষ্ট। তার সমকালে যারা ছড়া লিখেছেন এবং তার পূর্ববর্তী যারা ছড়া লিখেছেন, পরবর্তীকালে যারা ছড়া ছিলেন তাদের সঙ্গে তিনি খুবই ঘনিষ্ঠভাবে উন্নতি করেছেন। আমি বলেছি স্যার 1970 সালে বেতারে রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে ইকবাল আজের সাক্ষাৎকার নিয়েছে, 70 দশক কয়েকজন ছড়া আমি খুবই আনন্দিত। আমার প্রথম ছড়ার মতো যখন বের হয় বেশ বিলম্বে 1990 সনে তিনি বইটি দেখে বলেছিলেন নাকি যে ছড়া পড়ি, বরাবরই ছড়া পড়ি, পৃষ্ঠের যত লেখেন ছাপক ছড়া আমি পড়ি, তার ছড়া বিশেষ বলে। তার জনকে থেকে শুরু করে কিশোর থেকে শুরু করে পরবর্তী যে রাজনৈতিক বিষয় কেন্দ্রিক যে ছড়ার কথা বলা হয়েছে সেগুলাতে আসলে বিষয়ের সর্বগামীরা সমাজ, রাজনীতি, ধর্ম, মুক্তিযুদ্ধ, রাজনৈতিক উত্থান পতন, নানা ধরনের আসলে অনৈতিকতার চর্চা, অবশ্যই রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা, অবশ্যই আমলাতন্ত্রের নানা ধরনের অপ্রত্যাশিত আচরণ, কালো ফিতা, এগুলি কিন্তু লাল ফিতা নিয়ে তিনি আসলে অনেক ছড়া দিয়েছেন। তার হাজার হাজার ছড়ার মধ্যে কোথাও না কোথাও এগুলো আছে এবং সবই আসলে সমকালীন জীবনের এক ধরনের ছড়া আসলে
ছড়া একটা বিশেষত্ব হচ্ছে একটা কবিতা বা উপন্যাসের জন্য হয়তো অনেক কাল অপেক্ষা করতে হয়, কিন্তু ছড়া একজন তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করতে সক্ষম। ঈশ্বরগুপ্তে যে ছড়ার স্থান হয়েছে সেগুলোতে ওরা সব এবিসিকে বিবিসি ইংরেজি ব্যবহার করে, কিংবা মদন মন্তব্যের গাড়ি ঘোড়া চলেছে যে গাড়ি ঘোড়া চলেছে, এগুলোর মধ্যে সমকালীন জীবনের উদ্ভাসন আছে। পরবর্তী সময় যেসব ছড়া, যেমন মহসিন ছড়ার কথা বলা হয়েছে, তারপর বিরাটের কথা বলেছে, বিশ্বজুড়ে অদ্ভুত একটা স্বরধ্বনি এবং মগ্নতা এবং সুর এবং ভালোবাসা এবং কল্পনা একটা জগৎ। কিন্তু সমাজ বিজ্ঞান বিশ্লেষণ করে দেখে এগুলোতে ননসেন্স বলতে যেই কথাটা বলা হয় সেটা ননসেন্স তো একটা অনুভূতি, এবং সেটা যদি কোনো অনুভূতি সঞ্চার করে তাহলে হচ্ছে ননসেন্স। সকল যদি ছড়া বিশ্লেষণ করেছেন সুকুমারের চাকরি হচ্ছে বাবুরাম সাপুরি কোথায় পাত্র ভাই বাবাদের কাছে সবাই যায়। এছাড়া সায়েন্স যেগুলো ছিল এটার মধ্যে মুখ্য নিবিড় অংশগ্রহণের মানে অনাগ্রহ একটা মানসিকতা করতে, যেমন আগুন বাগুন ঘোরাগুন সাজে, এগুলো আমরা কিছু সাধারণ আছে যে আগে যে সৈন্য সচেতন যুদ্ধের ক্ষেত্রে সৈন্য সচেতন, ফলে জীবনের যা কিছু জীবন যে বর্ধিত হয় তার মধ্যে কোনো না করে জীবন থাকে, যদিও আবার কল্পনারও আসলে একটা বাস্তব ভিত্তি থাকে, বাস্তবতা ছাড়া কল্পনা উৎসাহ সম্ভব। এই সালের প্রবন্ধের মধ্যে দিয়ে পড়েছি, আরো মনে সবচেয়ে ভালো লেগেছে শুনতে হবে, সব বিষয় মানে যে কোনো বিষয়। আমি চিন্তা করেছি যে তার 2008 সালে প্রকাশিত হয়েছে সাহিত্য বিকাশ করেছি ছড়া সমুদ্র, সেখান থেকে আমি আগে করেছি, পরে এগুলো আলোচনা। তো এখানে দেখি কি কি ছড়া মানে তার ছড়ার শৈলীগত বিশেষত্ব দেখা যায়। এখানে একটা ছড়া, আকাশে জ্বলছে তারা, আকাশে জ্বলছে তারা যেন তারা যেন বিতাড়িত গাছফুল তারা, আকাশের অন্তহীনতায় কিছু তারা তার সঙ্গে বাস্তুধারাতে মিশিয়ে দেয়। এখানে যে পোয়েটিক নিয়ে যাচ্ছে, কল্পনা যে উদ্ভূত রসায়ন আছে, খুবই পোয়েটিক এটা খুবই ছড়া আসলে খুবই বিচার করে কল্পনা বিস্তার অনুরাগের পরিবেশ করেন থাকে। আরেকটি ছড়া কিরকম ছড়া তিনি লিখেছেন, এগুলা আঙ্গিকগত শৈলীগত ছড়া করছি। ঝুঁকড়িতে বাস সেখানে বাস সরকারি ঘাস জমি, জীবনের লড়াই বেঁচে থাকা চাই তবু চাহে না জমি, জনা 10-12 সাথে নিয়ে আরো এই জমি ছাড়ো বলি, এতদিন একদিন পর ভোরের প্রকল চোখ মানে বিন্যাসের মধ্যে একটা মানে সবল শক্তির সাংগীতিকতা চেষ্টা আছে। শ্রমিক তার ছড়ায় অবশ্যই তার বিশ্বাসের সঙ্গে অনুভূতি করে। শ্রমিক মিলে কারখানাতে কাজ করে রোজ দিন রাতে, সবথে গেলে পাওনা হাতে সংসারে কান যায় না, দিন কেটে যায় লবণ হাতে, কৃষক থেকে শ্রমিক যাতে সেই শ্রমিকের রাত পোহাতে, চাকরি যাওয়ার ভয় পোহাতে, ভয়সুখকর জীবন যাতে তাই টাকা সবার হাতে। আতে এই অন্তর্ধ্বনি, এই যে মিল দিয়ে সর্বস্ব যত কটা শব্দ বাংলা ভাষার শব্দ প্রত্যেকটা শব্দ করা এবং যে কথা বলতে চেয়েছেন সেটা থেকে বিচলিত না হলে যে অসাধারণ শিল্প শক্তি পরিচয়। ঠিক আছে, ছড়া দেখতে পাচ্ছি কৃষকদের তার আরেকটি ছড়া বলি। মেয়েটার ঝোলা চুল নেই, কানে দুল নেই, স্কুল নেই, মেয়েটার কোনো চুল নেই। আমাদের সমাজ বা উপস্থিত সমাজ ব্যবস্থা নিগৃহীত মেয়ে, নিম্নবর্গের সঙ্গে দশা বলি
ছেলেটা গায়ে শাক নেই, কোনো ঝাঁক নেই, কোনো স্বাদ নেই, ছেলেটা জয়টা হলো এই বিন্যাস, এটা হচ্ছে শিল্প ধ্বনিগত মাধুর্য আছে, দৃশ্য চিত্র নির্মাণের অসাধারণ ও রোমান্টিক আছে, সৌন্দর্য আছে, শৈল্পিক দায়বদ্ধতা আছে। আরেকটা ছড়া দেখতে পাচ্ছেন, ছড়া দিয়ে বসে কারণ আসলে বলে বোঝাচ্ছে রাজপথ ভরা গাড়িতে গাড়ি। আমি দেখি যে শেষ কীর্তি মুক্ত মুক্তাক্ষর শাসিত রাজপথ ভরা 6 মাত্রা রাজপথ ভরা গাড়িতে গাড়িতে হাজারো রিক্সা সারিতে সারিতে রাজপথে চলে সাহসী যুবক, রাজপথে ধরে সাধু প্রতারক, রাজপথে আছে মানুষের এই রাজপথে ধর্মীয় ফকির, রাজপথে যায় শত শত বাস, রাজপথে যায় অনেক কিন্তু পূর্বাপর এই যে শব্দ ধর্মীয় সৃষ্টি এই প্রবণতা করে রাখা অসাধারণ শিল্প মিছিল তার কারণ সমাজ জীবন ঘুরে ধরা সমাজের যে স্থবিরতা এটা পতনের জন্য পরিবর্তনের জন্য এছাড়া মানে শৈলীগত বিষয়টা হচ্ছে শেষ যে পঞ্চমীটা এটা পূর্ণ চূর্ণ শ্বাসাঘাত সঙ্গে মানে স্বরবিত সঙ্গে বিষয় হচ্ছে শ্বাসাঘাত প্রদান হয়, শ্বাসাঘাত সৃষ্টি করে একদা মিছিল রাজপথ ছিল পূর্ণ, স্বৈরাচারে অস্ত্র করেছে চূর্ণ, জেনারেশন শত্রু করেছে খর্ব, তার বুকে শপথে ছিল গর্ব, মিলনের বুক বুলেট করেছে বৃদ্ধ, এই রাজপথে বিজয় কথা। সামাজিক ইতিহাস কেউ দূরীভূত নয়, কেউ দূরের নয়, সমাজ শিশু যদি বলে যে ধনী মাধুর্য আকৃষ্ট সুন্দর, বুদ্ধিমান মানুষ সমাজ সম্পর্কে, জীবন সম্পর্কে, চারপাশ সম্পর্কে যে মোটামুটি খান্ডজ্ঞান সম্পন্ন মানুষ, এটা অন্তরের সৌন্দর্য রাজনীতি অবশ্যই শিশুদের লেখা একটু আছে নানাভাবে, আর এই লেখাগুলো শেষ দিকে যে লেখাগুলো লিখেছ সেখানে কি একটি সূর্য সঙ্গীত নিয়ে ছড়া সূর্য সেন, ভারত দেবী অস্ত্র ভারত, সূর্য সেনের অস্ত্রধার, চট্টগ্রামের মানব বললে এখন পালাও তারা, তার ডাকে হয় অস্ত্র দখল, ইংরেজরা হয় ঘৃণাবল, সূর্য সঙ্গীতের অসাধারণ অর্থ গভীরতা, ইতিহাস স্মরণে আমাদের সামাজিক সমগ্র জীবনে তাৎপর্য সঞ্চার করছে। মৌলানা কাশিম মাত্রাবিতে ছয় মাত্রায় তিনি মূলত ছড়া লিখতেন, নানা ধরনের ছন্দকেন্দ্রিক যে লিরিক আছে তার আরেকটা নমুনা 6 মাত্রাবিতে মৌলানা কাশিম চিহ্নিত করছে। মাওলানা নাম ভাষানীর নাম তোমরা শুনেছ, হৃদয়ের রাজা ছিল না পাহাড়, ইংরেজদের তালাবাদ সংগ্রাম ছিল রত, বিদেশি সাধনে মাথা নত করে না। মণি সিং মহারাজা মনির মতো হাসে, সারা জীবন বদল হাসে, জীবন জানার চেয়ে আমাদের পরিচিত একটা চরিত্র ছড়ার মধ্যে আসলে আবারও বলি সমকালীন স্বচ্ছ চিত্র তা না, ছড়ার যে চরিত্র আমি এখানে রহস্য তৈরি করা ঠিক আছে, 12,000 সালের মধ্যে 1000 বছর ধরে অপেক্ষা করতে সেই তাৎক্ষণিকতার বোধক চিরন্তন। যেমন অন্যদার সম্পর্ক যখন লিখলেন ভুল হয়ে গেছে বিলকুল, দেশ বিভাগের সময় সব কিছু আর ফাঁক হয়ে গেছে, বাদ হয়ে তেমনি শিশু ভালো বলে দুপুর পরে রাত করে তোমরা তো সব ফেলে ভালো থাকতে পারবে। কিংবা আমাদের সুকুমার বড়ুয়া শিয়াল নাকি লোক করে না পরে তিন জিনিসটা কি পরিচয় দিলেন, কি সাথে জিনিসটা
তাই সে হলো অনেক আছে এডুকেশন মিনিস্টার। অবশ্যই ছোটদের জন্য অবশ্যই মানে বনের একটা চিন্তা আসলে আমাদের সমাজে এই মানে ব্যাপারটা হচ্ছে বললে অনেক বলা যায়, যে কথা বলেছে তার আসলে মানে জীবনের অভিব্যক্তি এত বিচিত্র যে তাকে নিয়ে আসলে অনেক বলা যায়, এমনকি তার ছড়া নিয়েও অনেক বলা যায়। অনেক বলেছেন যদি ছড়া প্রবন্ধটি কোথাও ছাপা হয় নিশ্চয়ই ছাপা হবে, উপকৃত হবে। আর স্যারের অনেক ভালো ভাই বরাবরই ছড়া নিয়ে পড়াশোনা করছেন, আমরা প্রায় শৈশব করে তার ছড়ায় সুসান একটা বই তার গবেষণামূলক গ্রন্থটি জানি। আমি এইভাবে আরো কারো পক্ষে এই প্রবন্ধটি দেখা সম্ভব ছিল না, হচ্ছে ব্যক্তিগত আগ্রহ ভালোবাসার আঙ্গিক হিসেবে ছড়াকে ধারণ, যে কথা ফয়েজ আহমেদ ওনারা বলেছেন যে ছড়া সাহিত্যের একটি আঙ্গিক হিসেবে যে গুরুত্বপূর্ণ মর্যাদা পাওয়া উচিত সেটা সম্ভবত পাচ্ছে না। এটা অবশ্য আমার নিজের কাছে অত মনে হয় না, কারণ সাহিত্যের সব আঙ্গিকের সমান গুরুত্ব না, একটু মহাকাব্যের কিংবা একটু উপন্যাসের গল্পের কিংবা অন্য কিছু, কিন্তু ছড়া যারা আলোচনা করে তাদের আসলে শব্দ জ্ঞান, ছন্দ জ্ঞান, সমাজ জ্ঞান, শৈল্পিক যে তথ্য, নান্দনিকতার বোধ না হলে ছড়া শব্দের অন্তর্প্রবেশ সম্পর্কে কোনো একটা শব্দের যে আসলে অর্থ ব্যাপকতা বৈচিত্র্য, রবনা গমন থেকে বৈচিত্র্য থাকে একটা শব্দ, এটা যদি না জানেন তখনই ভালো ছড়া। একটি কথা বলেছেন তিনি, তার যে সামর্থ্য, তার যে ভালোবাসা, পুরো পর্যায়ে ছড়া তিনি লিখে গেছেন, মানে এই কৈশোর থেকে তিনি না আমি একটু ছড়া লিখেছেন, সেই পরিমাণ পরিচর্যা করছে। তার পক্ষে সম্ভব ছিল একটু সচেতন ভাবে যদি চেষ্টা করতে, অনেক ছড়ায় অনেক সম্ভাবনা শেষের দিকে অনেকটা লিখে একটা সময় হাল ছেড়ে দিয়েছে। কিন্তু এরকম সবাই থাকে, একজন রবীন্দ্রনাথের সব সঙ্গীত অসাধারণ, সব কবিতা অসাধারণ, সব অল্প কিছু ভালো লেখার জন্য সারা জীবন অনেক অসাধারণ ছড়া আছে, তাকে স্মরণ করা মানে যে আমি আসলে ভাবতেই পারি না, এটা আমি ফট করে রাজি হয়ে গেছি। আমি সাধারণ বলতে পাই না, কোথাও যাই না, কোনো দ্বিধাহীনভাবে রাজি হয়েছি, শুধু অসাধারণ এই মধ্যে তাদের থাকা একটি সম্মান আর করছে না, কৃতজ্ঞতা জানি। আসলে স্যার সঙ্গে অনেক কয়েকটা বোর্ডে আমি ছিলাম, কৃতজ্ঞতা জানি স্যার সঙ্গে আমাদের সম্পর্ক। আমি এটা বলেছি, স্যার রসিক মানুষ, জীবন রসিক, একবার এই রোজার সময় এখানে এসে করেছিলেন, স্যার আমাকে যেতে দেননি, বড় লোকের পোলায় খায় এই ধরনের খাবার, পুরো লোকের নিয়ে আমি খেয়েছি। জিব্বা যেহেতু জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় জীবনের রসকে কোনো না কোনো ভাবে আস্বাদন করে সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই যারা এখানে পুরোপুরি বসে আছেন। হয়তো সংখ্যাযস্ত্র না, কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ এই কারণে যে মনোযোগ এবং দৃষ্টি, এটা তো অভিনিবেশ সহকারে শোনা বলে বেশি শুনে করতে হয়। এখানে আমি দেখেছি সবাই মানে চোখে মুখে যে উদ্যোগ আছে, এটা প্রশংসনীয়। শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের। ভালো থাকবেন। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সভাপ্রধানের ভাষণ। সভাপ্রধানের ভাষণ প্রদান করার জন্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে বিনোদন করছি। আজকের আলোচনা সাধারণত ছড়া লেখক হিসেবে পরিচিত ছিলেন, তিনি সাংবাদিক হিসেবেই পরিচিত ছিলেন এবং ঘর সংসার করেননি, বিয়ে শাদী করেননি এবং সাংবাদিকতাতে তিনি ডিভোটেড ছিলেন। একটা কথা এই যে সাংবাদিকরা তখন সম্মানিত ব্যক্তি ছিলেন সমাজে, শেষ পর্যায়ে পাকিস্তান বাংলাদেশ পরে কিছু সময় সাংবাদিকরা জনসাধারণের কল্যাণে লেখেন, সাংবাদিকরা অন্যায় অবিচার এক্সপ্রেস করে প্রকাশ করে দেন যাতে অন্যায় অবিচার না হয়, এবং আরো নানা দিক থেকে সাংবাদিকরা জনগণের কল্যাণে জনগণের পক্ষে কাজ করে, এইগুলো একটা কথা প্রচলিত ছিল এবং সেই দিক থেকে সাংবাদিকেরা সম্মানিত ছিলেন। সেই কারণে সাংবাদিক ব্যক্তিগত সম্পর্ক ছিল, আমার ঘনিষ্ঠতাও ছিল। তাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সিন্ডিকেটের ব্যাপারও করেছিলাম। নানান দিক থেকে এটা ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আহমদ শরীফ সাহেবের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক ছিল, সেই সূত্রে আমাদের ভাষা। তো ফয়েজ আহমদ সাংবাদিক হিসেবে বিশিষ্ট ছিলেন এবং দুঃসাহসীও ছিলেন। যেসব অন্যায় অধিকার সম্পর্কে লেখা কঠিন, লিখতে গেলে বিপর্যস্ত হতে হয়, সেরকম বিষয়েও তিনি লিখেছেন সাহসের সঙ্গে। এসব ক্ষেত্রে সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। আমাদের ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী, ফয়েজ আহমদ, তারা মুন্সিগঞ্জের একই এলাকার সন্তান। ফয়েজ আহমদের বয়স একটু বেশি ছিল, কিছু কম। তাদের মধ্যে একটা সুসম্পর্ক আমরা দেখেছি এবং তাদের আড্ডা গল্প মেরামত করেছে। তো ফয়েজ আহমদের মানুষ হিসাবে খুব এক্সেলেন্ট ছিলেন। তার সঙ্গে বসে কথাবার্তা বলা, আড্ডার একটা আনন্দপ্রদান ব্যাপার ছিল। আর ওই যে বললাম যে সাংবাদিক হিসেবে এবং ব্যক্তিগত বৈশিষ্ট্যের কারণেও তার একটা অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলা, লেখা এবং স্বাধীন চিন্তার সঙ্গে বেঁচে থাকার কাজ করার একটা চেষ্টা ছিল। সেই হিসেবে আমাদের সাংবাদিক হিসেবেই সুপরিচিত ছিলেন এবং মানে কি বলে তিনি শ্রদ্ধাভাজন ছিলেন সকলে। সেই সামনে যেতে বয়স কিছু বেশি ছিল। যাই হোক, তো ফয়েজ আহমদ ঘর সংসার করেননি। তার একটা ব্যক্তিগত লাইব্রেরি ছিল ঘরে, তাতে অনেক বই ছিল। মারা যাওয়ার 2-3 বছর আগে তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে বলেন তো বইগুলি এক জায়গায় দিয়ে দিতে হয়, আমার তো কেউ নাই যে এগুলো যাতে করে রাখবে, এগুলো নষ্ট হয়ে যাবে, সে বিক্রি করে দেবে, কাউকে দিয়ে দিবে। আমি তখন ওই বামপন্থী ধারার কিছু প্রাক্তন ছাত্র যারা বামপন্থী রাজনীতির সঙ্গে জড়িত, তাদের কারোর সঙ্গে কথা বললাম এবং তারা আগ্রহ দেখাল যে বইপত্র সব ভালো বই, মার্ক্সবাদী ধারা। তো সেই হিসাবে তারা খুব আগ্রহ প্রকাশ করলো। তাদের কথা পড়িয়ে দিলেন এবং আলাপ আলোচনার মাধ্যমে সাব্যস্ত হলো যে বইগুলি তিনি তাদের দিয়ে দেবেন, কিন্তু কোথায় নেবেন, কোথায় রাখবেন, সেই ব্যাপারে সহায়তা করলেন। তোমরা একটা ঘর ভাড়া নাও, একটু বড় দেখি, সেখানে বইগুলো রাখবে। তোমাদের ইনিশিয়াল অন্তত 6 মাসের খরচে আমি ভাড়া দিতে, কিন্তু পরে তো আমি আপনাদেরকে টাকা দিতে পারবো না, তোমাদের নিজেদের চেষ্টায় চলতে পারবো। এইসব কথার ভিত্তিতে তিনি বইগুলি তাদের দিলেন। একটা লাইব্রেরিও করা হলো। আমার ধারণা সেই লাইব্রেরি এখনো আছে, আমরা খোঁজ খবর পাবো। তো এইরকম ছিল আমাদের বৈশিষ্ট্য। ঘর সংসার ছিল না, সুতরাং ব্যক্তিগত সম্পত্তি করা ইত্যাদি এই সব দিকে মনোযোগের বিশেষ কোনো কারণ ছিল না। সাংবাদিকতায় তখন যে বেতন পেতেন, এটা সচ্ছলভাবে ভালোভাবে চলতে পারতেন। সাংবাদিক হিসেবে তিনি শীর্ষ সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন। আর কথাবার্তা বলা, আড্ডা দেওয়া, এগুলো তিনি পারদর্শী ছিলেন। তো এইগুলো হলো ফয়েজ আহমদের পরিচিতি হলো সামান্য কথা। এখন তিনি তো ছড়া লিখেছেন ছাত্র জীবন থেকে আরম্ভ করে, স্কুলে পড়ার সময় থেকে আরম্ভ শেষ জীবন পর্যন্ত। যারা কবিতা লেখেন, গল্প উপন্যাস লেখেন, যারা যেরকম একটা একাগ্র চিত্ততার সঙ্গে লেখেন, যারা সিলসিলা লেখক, ফয়েজ আহমদ ছড়াটাও সেরকম একাগ্র চিত্ততার সঙ্গে লিখেছেন। ছড়া বিষয়টাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেছেন, বিশেষ করে ছোটরা পড়ে ছড়া। প্রধানত ছোটদের জন্যই লেখা হয়। ওই ছোটদের মন মানসিকতা চিন্তা গঠনে ছড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং ছোটদের থেকেই তো একটা জাতির মধ্যে বড় মানুষদের আত্মপ্রকাশ ঘটে। তাদের ছোট সময়ে তারা কীভাবে গড়ে ওঠে এটা গুরুত্বপূর্ণ। যে এরকম একটা ভীষণ দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে দেখেছি। আর ওই যে টাকা পয়সা হিসাবে কোনো মনোযোগ ছিল মার্ক্সবাদী রাজনীতি দেশে কি করে সফল হয়, এবং তিনি বুঝেছিলেন যারা রাজনীতি করেন মার্ক্সবাদী দ্বারা ওদের চিন্তা ভাবনা তো ভুল। অনেকে লাইফ স্যাক্রিফাইস করেন, কিন্তু কেন স্যাক্রিফাইস করেন ওটাও বোঝেন না। এইরকম লোকদের দিয়ে তো মার্ক্সবাদী রাজনীতি সফল হবে না। রাজনীতিতে দরকার সবচেয়ে বুদ্ধিমান মানুষ, সবচেয়ে ব্যক্তিত্ববান মানুষ এবং সাহসী মানুষ। সেরকম মানুষের অন্তত বামপন্থী রাজনীতিতে পাচ্ছে। ভালো ভালো কথা সবাই বলছে, কিন্তু সাফল্য সম্ভব নয়। এই
কথা আমারও অন্তরের কথা ছিল, আরো অনেকের অন্তরে ছিল যে একটা মহান আদর্শ, সবচেয়ে ভালো আকর্ষণীয় আদর্শ। কিন্তু এই আদর্শের পতাকা হাতে যারা দাঁড়াচ্ছে না আমাদের সঙ্গে, তারা তো মানুষকে আকৃষ্ট করতে পারছে না, তরুণদেরকে আকৃষ্ট করতে। এটা কমন কথা ছিল, সমালোচনামূলক বটে, তাহলে এইসব কথা প্রকাশ্যভাবে বলি, নিজেদের মধ্যে বলা বলি করছি, এইরকম একটা অবস্থা। তো ফয়জাল এই সময়ে মার্কবাদী ধারায় ছিলেন, আবার অন্ধবিশ্বাসী মার্কবাদীও ছিলেন না। তিনি সবটা সমালোচনামূলক লিখতে বিচার বিবেচনা করে শুনতেন। তিনি কালচারাল রেভলিউশন হয়েছে তার কিছু আগে বছর 4 চীনে ছিলেন। আমাকে চীনে পাঠানোর জন্য মনির চৌধুরী আমার শিক্ষক, আমার এখানে সৌরধী, তিনি আমাকে দিকে বললেন যে তুমি পিকিং যাও, ওখানে কিছুদিন চাকরি করে আসার মধ্যে 5 বছর থাকবে। তো স্যার বললেন যে দেখো, আমি সঙ্গে সঙ্গে হা বলি নেই না বলি নেই, যে দেখো যে থাকবে এটা একটা মস্ত বড় সুযোগ, চীন অন্যভাবে চলছে, তুমি সেখানে গেলে আমি কিন্তু জানতে পারবে, বুঝতে পারবে, এটা খুব ইন্টারেস্টিং, তুমি যদি যাও আমি খুব আনন্দ দেবো। আমি বললাম স্যার কালকে না পরশু দিন যাও। এই মাঝখানে একটু সম্ভব আমি চিন্তা ভাবনা করে স্যারকে বললাম না, বলতে স্যার দুঃখিত করে, তো বলো তাহলে কাকে দেই, তো কাকে দেই, দ্বিতীয় একটা দুজন খোঁজ করেছেন, তারপরে ফয়জালের নাম, ফয়জাল যদি যায় তাহলে ভালো, দেখো একটু কথা বলি। আমি ফয়জালের সঙ্গে কথা বললাম, তিনি মনির চৌধুরীর সঙ্গে দেখা করলেন এবং ফয়জালের সঙ্গে ইন্ট্রোডিউস করে দিলেন। এখানে চীনের যে অ্যাম্বাসেডার ছিল করাচি, এখানে যিনি প্রধান তার সঙ্গে পরিচয় ছিলেন, হ্যাঁ কাউন্সিলর। তো সেই কাউন্সিলরের সঙ্গে কথাবার্তা বললেন এবং ওই পিকিং যাওয়ার বন্দোবস্ত হলো, চলে গেলেন পিকিং। তো কালচারাল রেভলিউশনের আগে বছর 4 দিন সেখানে ছিলেন, খুব আনন্দের সাথে ছিলেন। একবার বোধহয় মাঝখানে দেশে আসছিলেন, মাঝখানে ছিলেন, চলে গেছেন। তো তখন পিকিং সম্পর্কে অনেক কথা চীন সম্পর্কে আমরা শুনেছি। তখন তো চীনে যাওয়া দুঃসাধ্য ছিল, যাওয়ার সাথে ছিল, এই চীনে কি চলছে সেগুলো জানা সীমাহীন আগ্রহ মানুষের ছিল। সেখানে ছিলেন। যখন কালচারাল রেভলিউশন হয় তখন চীন থেকে সব ফরেনার্সকে তারা বিদায় দিয়েছিল। এখন আমাদের এখানে যে অবস্থা হচ্ছে তাতে আপনাদের না থাকার পরেও এখানে নানান রকম ক্লাস হচ্ছে, আপনারা এইভাবে বিদায় দিয়েছেন। তারপর চলে আসলেন, তার আবার 3 বছর কি 4 বছর পরে তিনি আবার পিকিং গেলেন, তখন 3 বছর ছিল। এবং এই পিকিং সম্পর্কে তার কিছু তো লেখা, পিকিংয়ের অভিজ্ঞতা মানববাদ সম্পর্কেও তার কিছু লেখা। ওই যে বললাম, একজন স্বাধীন চিন্তাশীল মন নিয়ে তিনি মানববাদ গ্রহণ করছিলেন। মানববাদী কোনো দলের সদস্য তিনি হন। মানববাদ সম্পর্কে তার গভীর শ্রদ্ধাবোধ ছিল, আস্থা ছিল। কিন্তু মার্ক্সবাদীদের, বাংলাদেশের মার্ক্সবাদীদের প্রতি তার একরকম সহানুভূতি ছিল, তাদের বিরুদ্ধে কথা বলেছিল। কিন্তু মার্ক্সবাদীদের দ্বারা, এই মার্ক্সবাদীদের দ্বারা কিছু হবে না। আরো চিন্তাশীল, আরো জ্ঞানী, আরো সাহসী এবং সততা সম্পন্ন ব্যক্তিত্ব এইরকম ছিল সরকারি ধারণা। আমার নিজের উপরে দিয়ে অনেকটা সেরকম ছিল, ফয়জবাদীর কাছ থেকে অনেক কথা শুনেছি, শিখেছি। এরকম ছড়া লিখেছেন, এখানে অল্প পরিসরে সুন্দরভাবে সেই ছাত্র জীবন থেকে আরম্ভ করে ছড়া বই লিখেছেন, সেইগুলো পড়ে কিছু কিছু উদ্ধৃতি দিয়ে ফয়জবাদীদের ছড়া এবং ছড়া যে মনস্কতা পরিচয় সুন্দরভাবে সাহেব তুলে ধরেছেন। এটা ইন্টারেস্টিং, একটা জাতির মধ্যে যারা আন্তরিকভাবে লেখেন, বিভিন্ন বিষয় লেখেন, ছড়া লেখেন, তাছাড়া কবিতা লেখেন, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নানাবিধ চিন্তা, এই সব তারা লেখকদেরই আলোচনা হওয়া উচিত, মূল্য বিচারও হওয়া উচিত। তো সেই দিক থেকে বাংলা একাডেমি এই অনুষ্ঠানের আন্দোলন করে, আয়োজন করে একটা ভালো কাজ করেছে। সেই সঙ্গে সৈয়দ মোহাম্মদ সাহেব এই লেখাটা একটা ভালো কাজ করতে পেরেছেন। সকলেরই এরকম অনুষ্ঠানে লিখে করাটা সম্ভব হয়। আমি বলবো যে এটা যেহেতু এসব নিয়ে অনেকে লেখেন না, যদি লেখেন তাহলে ভালো। কিন্তু সৈয়দ মোহাম্মদ সাহেব যখন লিখেছেন, হয়তো উত্তরাধিকার পত্রিকা এটা ছাপা হবে, এটা যদি একটা সম্পূর্ণ লেখা হয়, সেদিকে মানে মন দিয়ে লেখাটাকে আরো কিছু কথা যুক্ত করা
সেটা আসলে কোনো সাহেব করবেন কি করবেন না তার ভেবে জানার বিষয়। আমার কাছে মনে হয়েছে যে এতে ওই যে ফয়জ আহমদের একটু পরিচিতি থাকলে ভালো। তার জন্ম এত সময় তখন তার পারিবারিক অবস্থা এই ছিল, তিনি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যদি পড়ে থাকেন লেখাপড়া করেছিলেন এবং কয়েক বছরে প্রথম থেকেই তিনি সাংবাদিক হিসেবে কাজ করেছেন এই বইটি। এরকম যদি আধা পৃষ্ঠা লেখা থাকে তাহলে এই লেখাটা একরকম স্বয়ং সম্পূর্ণতা লাভ করে। তারপরে হয়তো আমাদের এই ছড়ার ধারায় পরবর্তীকালে অর্থাৎ মৃত্যুর পরে, মৃত্যুর আগে থেকে যারা নতুন জেনারেশন সামনে আসে তারা ছড়াটা কি করছে এই জিনিস যদি থাকে তাহলে এটা স্বয়ং সম্পূর্ণতা লাভ করে। তো আমার আর বিশেষ সময় বক্তব্য এখানে বলবার নেই। ফয়জ আহমদ ব্যক্তিগতভাবে আমাকে ছোট ভাই মনে করতেন এবং আমাকে স্নেহ করতেন, তার কাছ থেকে অনেক কথা জেনেছি, শিখেছি। আমি তাকে অত্যন্ত সৎ, সাহসী একজন সাংবাদিক মনে করতাম। ছড়া লিখতেন, জানতাম, কিন্তু এটাতে আমি তখন গুরুত্ব দিইনি। ফয়জ ভাই ছড়া লিখছেন ভালো, কিন্তু সাংবাদিক হিসেবে এবং একজন রাজনৈতিক চিন্তক হিসেবেই একজন মহৎ মানুষ। আমি এইভাবে চিন্তা করতাম। যাই হোক, এখানে ভালো সাথে সুন্দরভাবে ছড়া এর পরিচিতি তৈরি করেছেন। আমরা সেই জন্য সৈয়দ মোহাম্মদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। এই লেখার এবং এই জীবন তার কর্ম সম্পর্কে আরো আলোচনার সুযোগ আছে। অনেকে আলোচনা করলে ভালো হয় এবং সাহিত্য বিষয়ে অনেকে যদি লেখেন, আলোচনা করেন, তর্ক বিতর্ক হয়, এটা সত্য সন্দেহ প্রচেষ্টা থাকে, তাহলে সেই মধ্যে মহৎ সাহিত্যিক, কবি, উপন্যাসিক, লেখকরা আত্মপ্রকাশ করে। আর এই সাপোর্টিভ সমালোচনা যদি না থাকে তাহলে তো লেখকরা একটা হতাশ হয় যে আমি 40 বছর ধরে লিখছি, 50 বছর ধরে লিখছি, আমি নিজেই লিখছি যেটা আমি নিজের স্বার্থে লিখছি, এইরকম একটা হতাশা। কিছু লেখকদের তো আছেন যারা নিজের স্বার্থে লেখেন না, সকলের স্বার্থে লেখেন। সেইরকম লেখকদেরকে আমরা যদি চিন্তা করি, তাদের প্রতি আমরা যদি শ্রদ্ধা প্রকাশ করি, তাদের লেখা নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে জাতি জীবনে বড় সাহিত্যিকদের আত্মপ্রকাশ করার বাস্তবতা তৈরি হয়। আর লেখক না থাকলে, চিন্তাবিদ না থাকলে অন্য ব্যক্তি কি কেবল হয়? কেবল রাজনীতিবিদরা কিছু করতে পারেন না, রাজনীতিবিদদের তো চিন্তাবিদ হওয়া দরকার এবং সেটা হওয়ার জন্য কিছু লেখক থাকবেন যারা রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, সাহিত্য, শিল্প এগুলো সম্পর্কে লিখবে। তো আমরা সেইভাবে আমাদের জাতিকে দেখলে এবং জাতীয় জীবনকে গঠন করার চিন্তা করলে আমরা ভালো করব। আমার খুব ভালো লাগছে যে ফয়জ আহমদের ছড়া সম্পর্কে এইরকম একটা চমৎকার আর্টিকেল সৈয়দ মোহাম্মদ সাহেব লিখে আমাদের সামনে হাজির করেছেন, যার মাধ্যমে ফয়জ আহমদের ছড়া লেখার একটা সার্বিক পরিচয় বা ছড়া খুব তুচ্ছ ব্যাপার না। দেখতে গেলে একটি জাতির জীবনে যারা ছড়া লেখেন তাদেরও একটা ভূমিকা আছে, ছোটদের মন করে তোলা এমনকি বড়দের মনেও ছড়া আনন্দ দেয়। তো এই সরকারকে ছড়াও গুরুত্বপূর্ণ জাতির জীবনে এবং একাডেমি এই সবার আয়োজন করে সৈয়দ মোহাম্মদ সাহেব এই লেখাটা লিখে আমাদের সবাই উপকৃত করেছেন, আনন্দিত করেছেন। সেজন্য আমি সৈয়দ মোহাম্মদ সাহেবের প্রতি কৃতজ্ঞ এবং I praise him with all my heart. সমস্ত অন্তর থেকে প্রশংসা করছি, প্রশংসায় করবেন, প্রশংসা করে আমাদের যদি আমরা প্রশংসা করতে পারি তাহলেই আমাদের দেশে ভালো লেখক, ভালো শিল্পী, ভালো রাজনীতিবিদ, অর্থনীতিবিদ আত্মপ্রকাশ করবে। আমি আর বেশি কিছু বলবো না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভাই থেকে বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হলো শিশু সাহিত্যিক ফয়েজ আহমদ স্মরণ সভা। এরপরেই শুরু হচ্ছে কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস স্মরণ সভা। আমরা মঞ্চ ব্যবস্থাপনার জন্য আপনাদের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নিচ্ছি।